আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা ক্লাস নিয়ে আসছি আমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ধারাবাহিক ক্লাস পোল্ট্রি পালন। আমরা আগের ক্লাসগুলো নিয়েছিলাম মৎস্য পালন, যেটা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ছিল। আমরা শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো, যে প্রশ্নটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হলো, পোলট্রি বলতে কি বোঝো এবং পোলট্রি পালনের বা পোলট্রি শিল্পের প্রয়োজনীয়তা কি? আসলে পোলট্রি, আমরা যেমন আমি নিজে আগে ভাবতাম পোলট্রি মানে হলো ব্রয়লার মুরগি। তো আমরা এখনো অনেককে দোকানে গিয়ে বলতে শুনি যে পোলট্রি কত করে। বাস্তবিক কথা হলো, পোলট্রি আসলে তা না। পোলট্রি হলো যে একটি গৃহপালিত পাখি। পোলট্রি তাহলে কি? পোলট্রি হলো পোলট্রি হলো গৃহপালিত পাখি, যাকে আমরা গৃহে লালন পালন করব, তার যত্ন নিব এবং তার থেকে আমরা ডিম এবং মাংস পাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিম এবং মাংস। এটা আমাদের কিওয়ার্ড। যদি বলো যে স্যার এটা আমাদের কি, এটা আমাদের কিওয়ার্ড। অর্থাৎ পোলট্রি হলো একটি গৃহপালিত পাখি, যাকে আমরা গৃহে লালন পালন করব, তার থেকে আমরা ডিম এবং মাংস পাবো এবং অর্থনৈতিকভাবে অন্যান্য সহযোগিতা পাবো, বা অর্থনৈতিকভাবে আমাদের লাভ হবে। তাকে আমরা কি বলবো? পোলট্রি বলবো। তো পোলট্রি আসলে আমরা কাকে বলতে পারবো? আমরা পোলট্রি বলতে পারবো হলো যে মোরগ বা মুরগি, হাঁস, কোয়েল, কবুতর, টার্কি, রাজহাঁস প্রভৃতি। অর্থাৎ আমরা খেয়াল করব যে মোরগ, মুরগি, হাঁস, কোয়েল, রাজহাঁস, কবুতর, টার্কি, এই ক্যাটাগরি থেকে আমরা কিন্তু, এখন অনেকে বলবো স্যার মোরগ থেকে তো আমরা ডিম পাই না। সমস্যা নাই, মুরগি থেকে তো পাই। তো এই ক্যাটাগরিগুলোকে আমরা কি বলতে পারবো? আমরা পোলট্রি বলতে পারবো। তাহলে পোলট্রি বলতে পারবো নাটা আসলে কাকে? আমরা পোলট্রি বলতে পারবো না হলো যে আমাদের টিয়া, ময়না, ঘুঘু, এগুলা। এখন অনেকে বলবা যে স্যার টিয়া, ময়না, তুতা, এগুলো তো স্যার আমরা বাসায় গৃহে লালন পালন করি, যত্ন নেই, এবং তার থেকে আমরা চাইলে ডিমও পাই, আবার মাংস চাইলে পাবো। কিন্তু বাস্তবিক কথা হলো, কোয়েল মানে যে কি বলে, ওই তুতা, ময়না, টিয়া, এগুলার তো আসলে আমরা কি পাই না, এগুলার আমরা কি খাই না, আমরা এগুলার ডিমও খাই না, আবার এগুলাকে জবাই করে কেউ খায় না, তাই না? তো আমরা সেই অর্থে কি বুঝলাম যে পোলট্রি হলো ওই সমস্ত গৃহপালিত পাখি যাদেরকে আমরা গৃহে লালন পালন করব। আশা করছি পোলট্রির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, তো তারপরে আমরা যেটা পড়াবো সেটা হলো পোলট্রি শিল্পের প্রয়োজনীয়তা। আমরা যদি আসলে প্রয়োজনীয়তার কথা চিন্তা করি, প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আসলে শেষ করা যাবে না। তারপরেও দুই একটি বিষয় আসলে আলোচনা করতে হয়। নাম্বার ওয়ান হলো খাদ্য ও পুষ্টি। তোমরা জানবা যে খাদ্য আর পুষ্টি, এই দুইটি বিষয় আমরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে গ্রহণ করি। আর আমরা যে আমিষটা গ্রহণ করি, আমিষ, এই আমিষের দুইটা অংশ, একটা হলো উদ্ভিজ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। সেই প্রাণীজ আমিষগুলা বিভিন্ন প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন প্রাণী থেকে আমরা পাই। আর এই প্রাণীজ আমিষের 42.5%, অর্থাৎ 42.5% আমরা কোথায় থেকে পাই? আমরা 42.5% পাই হলো কোথায় থেকে? পোলট্রি থেকে, অর্থাৎ পোলট্রির মাংস এবং ডিম থেকে। আশা করছি আমরা এটা বুঝতে পারছি। আর এই পোলট্রির ডিম এবং মাংসের যে আমিষটা, এই আমিষটা আমাদের হৃদরোগের কোনো ঝুঁকি করে না, অথবা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক না, এবং এটা খুবই ইজিলি পাওয়া যায় আসলে। তারপরে রয়েছে হলো 2 নাম্বার পয়েন্ট, সেটি হলো যে ধরো আমাদের বেকারত্ব, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। খুবই সহজ বিষয়। যদি আমরা পোলট্রি শিল্প গড়ে তুলি, পোলট্রি খামার গড়ে তুলি,
তাহলে আমাদের যে বেকারত্ব ছিল, বেকারত্বের যে অভিশাপ নিয়ে আমাদের বড় হতে হচ্ছে, সেই অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। অনেকে বলতে পারো যে স্যার কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে? কর্মসংস্থানের যে বিষয়টা সেটা হলো যে ধরো যখন আমরা পোল্ট্রি শিল্পের সাথে জড়িত হই, তাহলে ডিম উৎপাদনের জন্য অনেক মানুষ প্রয়োজন। তারপরে একটা খামার থেকে ডিম উৎপাদন, একটি খামার থেকে মাংস উৎপাদন, একটা খামার থেকে ব্রয়লার মুরগির, লেয়ার মুরগির, আবার এই মুরগির খাদ্য উৎপাদন করার জন্য একটা খাদ্য খামার দরকার হয়, ডিমগুলা থেকে বাচ্চা ফুটাইতে হয়। মানে হিউজ পরিমাণের মানুষ পপুলেশন এখানে এনগেজ হতে পারে, যার কারণে আমরা কর্মসংস্থানের সৃষ্টির একটা বিশাল সুযোগ হিসেবে ধরতে পারি। এবং আমরা জানি যে বাংলাদেশে প্রায় লাখ লাখ মানুষ, হ্যাঁ, এই পোল্ট্রি শিল্পের সাথে বিভিন্নভাবে জড়িত। তারপরে আয়, আসলে আয় তো থাকবেই। যখন আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, যখন আমাদের বেকারত্ব দূর হবে, তখন আমাদের আয় ইনকাম হবে। এটা খুবই সহজ বিষয়। তারপরে আমরা যদি একটু বলি, তারপরে দেখব যে আমরা কি করতে পারি। আর আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। জৈব সার অর্থাৎ আমরা জানি যে হাঁস মুরগির বিষ্ঠা, এগুলো আমাদের উৎকৃষ্ট মানের জৈব সার হিসাবে আমরা জমিতে প্রয়োগ করতে পারি এবং মাছের খাদ্য হিসেবে আমরা প্রয়োগ করতে পারি। এই জৈব সারগুলো জমির উর্বরতার পরিমাণ বৃদ্ধি করে, জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তারপরে যেটা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে মাছের খাদ্য। মাছের খাদ্য আমরা জানি যে মাছের খাদ্য হিসেবে হাঁস মুরগির বিষ্ঠা বা হাঁস মুরগির নাড়িভুড়ি বিভিন্ন কিছু মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? বায়োগ্যাস। এই বায়োগ্যাস বর্তমানে যদি আমরা প্রমোট করতে পারি, আমাদের খুব মানে কাজে আসবে। কারণ বর্তমানে আমরা জানি যে যে গ্যাস ক্ষেত্রগুলি বাংলাদেশে রয়েছে, সেগুলোর যে গ্যাস দেওয়ার ক্ষমতা এটি ধীরে ধীরে কমে যাচ্ছে। যার কারণে একটা সময় গ্যাস সংকটে পড়ে যাবে বাংলাদেশের মানুষজন। তখন আসলে এই গ্যাস সংকট থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? বায়োগ্যাসের প্রতি মনোযোগ দিতে হবে। বায়োগ্যাস জিনিসটা আসলে কি? এই হাঁস মুরগির বিষ্ঠা বা বিভিন্ন প্রাণীর বিষ্ঠাগুলো একসাথে সংরক্ষণ করে দীর্ঘদিন প্রসেসের মাধ্যমে যে গ্যাস উৎপন্ন করে, সেই গ্যাস দিয়ে রান্না বাড়া থেকে শুরু করে জ্বালানি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো এই বায়োগ্যাস তৈরি করতে হাঁস মুরগির বীজটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা জানি যে দরিদ্রতা দূরীকরণ, কি দূরীকরণ? দরিদ্রতা। আমরা একটু জানবো যে যখন আমরা দারিদ্রতা বলবো, তখন দারিদ্রতা বলবো না, আমরা দারিদ্র হবে, অর্থাৎ দারিদ্র অথবা দরিদ্রতা। আমরা জানি যে তার যুগে বৃদ্ধি পায় না এবং জফলা যুগে বৃদ্ধি পায়। এটা আমাদের বাংলা ব্যাকরণের একটি রুলস, এটা আমরা জানবো। যারা পারো না তারা আমার ইউটিউব চ্যানেলে এরকম একটি ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, তারা সেটি দেখে আসতে পারো। তো এই দরিদ্রতা স্বাভাবিক বিষয়। তোমার আয় হবে, তোমার বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তখন কি তুমি আর গরিব থাকবা, দরিদ্র থাকবা? নিশ্চয় না, তোমার দরিদ্রতা দূর হবে। তারপরে ঔষধ শিল্পে, অর্থাৎ ঔষধ শিল্পে আমরা জানি যে হাঁস মুরগির বিভিন্ন অংশ, হাড় অথবা প্রভৃতি আমাদের বিভিন্ন ওষুধ শিল্পের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আমরা জানবো যে 9 নম্বর যদি চিন্তা করি, যে শিল্পের উপকরণ, শিল্পের উপকরণ হিসেবে, অর্থাৎ হাঁস মুরগির পাখনা, হাড়, পালক প্রভৃতি কিছু বিভিন্ন শিল্পের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আমরা যদি একটু চিন্তা করি যে পরিচ্ছন্নতা, অর্থাৎ পরিবেশের যে পরিচ্ছন্নতা, আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বলি, পরিচ্ছন্নতা অর্থাৎ হাঁস মুরগি আমরা জানি যে আমাদের বিভিন্ন ময়লা আবর্জনা, পোকা মাকড় এগুলো প্রকৃতি খেয়ে আমাদের পরিবেশকে খুব সুন্দর রাখে। তারপরে আমরা আবার মানে বাড়তি আয় লিখতে পারি। বাড়তি আয়, বাড়তি আয় কি? যে আমাদের আম্মুরা বা আমাদের বাসায় দেখবা যে মা চাচিরা কি করে, বাড়িতে অন্যান্য কাজের পাশাপাশি হাঁস মুরগি বা অন্যান্য কিছু রাজহাঁস টার্কি এগুলো লালন পালন করে, যা থেকে একটা বাড়তি আয় পাওয়া যায়। তারপরে মেহমানদারি, আসলে যদি বর্তমানে পোলট্রি শিল্পটা না থাকতো, তাহলে আমাদের মেহমানদারি করা অসম্ভব হইতো। ধরো তোমার বাসায় হুট করে মেহমান চলে গেল,
ধরো আমি চলে গেলাম, তো আমাকে তো তোমরা না খাওয়া বিদায় দিবা না, তাই না? তাহলে কি করবা, যে স্যার বসেন, খাওয়া দাওয়া করে যান, এখন কি খাওয়াবা? তখন আমাকে ওই যে হয় ডিম খাওয়াবা, আদারওয়াইজ মুরগি অথবা হাঁস এগুলা খাওয়াবা। তো এই যে হাঁস মুরগি এগুলা দিয়ে তুমি কি করতে পারবা, মেহমানদারি করতে পারবা। তারপর শিল্প হিসাবে গড়ে গড়ে ওঠে, অর্থাৎ শিল্প হিসাবে। শিল্প হিসাবে কি দেখো, শিল্প কখন বলবো, যখন একটি কাজের সাথে অনেক কিছু রিলেটেড থাকে। যেমন হাঁস মুরগি বা অন্যান্য পোলট্রির ডিম উৎপাদন করতে হয়, মাংস উৎপাদন করতে হয়, মাংস উৎপাদনের জন্য আলাদা খামার থাকে, ডিম উৎপাদনের জন্য আবার আলাদা খামার থাকে, খাদ্য উৎপাদন করার জন্য আলাদা খামার থাকে। এই যে খাবারটা তুমি দাও বিভিন্ন প্লাস্টিকের মধ্যে করে, সেইটার জন্য একটা প্লাস্টিকের খাদ্য উপকরণ তৈরি হয়। অর্থাৎ নানা ধরনের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে পোলট্রি পালনের ক্ষেত্রে। তো আশা করছি আমরা যারা বেকার আছি তাদেরকে এই পোলট্রি পালনে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।